আর কুলপির তৃণমূল নেতাদেরকেও বলে দিই, যদি আপনি মনে করেন যে ঘর, সার্টিফিকেট ইত্যাদি বঞ্চিত করবেন, তার চাপে মানুষ আপনাকে ভোট দেবেন, আপনারা জনপ্রতিনিধি নিয়ে 5 বছর বিধানসভায় গিয়ে এসি রুমে ঘুমাবেন, এটা ভাবনাটা ভুল। কেন কিছু কালপিট নেতা রয়েছে এই কুলপিতে, যে কালপিট নেতাগুলো শুধু মানুষকে আতঙ্কিত করে। এরা মানুষকে কাজ দিতে পারে না, এরা মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারে না, কিন্তু ভোটের সময় ঠিক 500 টাকা দিয়ে ভোটটা কিনে নেয়। এটাই সবচেয়ে বড় ভুল জনগণ বা আমাদের। আমি একটা নেতাকে ভোট দেব, সেই নেতা আমার ভোটে 5 বছর জনপ্রতিনিধি থাকবে, সে আমার হয়ে কথা বলবে না, সেই নির্লজ্জ নেতাকে আবার কি করে ভোট দিই আমি তো নিজেই বুঝতে পারছি না। এই রাজ্যে নারী সুরক্ষা নেই। আপনারা জানেন, তিলোত্তমার কথা বলছিলাম, আজিগরের, তিনি কিন্তু মহিলা একটা, তানাকে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তা খুব নিন্দনীয়। আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম, করেছি, আমাদের ছাত্র সংগঠনও করেছে, কিন্তু লাশ কি দেখতে পেলাম, বলির পাঁটা হয়েছে একজন, কে? সঞ্জয় রায়। উফ, তাকে বলির পাঁটা কইরে যাবজ্জীবন জেল দিয়ে তিলোত্তমাকে বলে দিল 10 লক্ষ টাকা ধর্ষণের দাম। তাই যদি লক্ষ্মী ভান্ডার 1000 টাকা নিয়ে আমার মা বোনেরা যদি মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনেক কিছু দিয়েছে, আমি মনে করি এটা আপনাদেরও ভুল ধারণা। কেন আপনার 1000 টাকা দিয়ে আপনার বাড়ির সন্তানটাকে বঞ্চিত করছে, আপনার 1000 টাকা দিয়ে আপনার বাড়ির সন্তানকে রাত 12টার সময় কিন্তু হেঁটে আসতে পারবে না, স্কুলে যেতে পারবে না। কেন? স্কুলে গেলেই একটা আতঙ্ক, কোন জায়গায় গেলে একটা আতঙ্ক, সেই আতঙ্কের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। তাই আমি এই গাজীপুর অঞ্চল কিটারামপুর গ্রামবাসীকে একটা অনুরোধ করব, দেখুন আইএসএফ এর নেতা, জননেতা, তিনি কিন্তু একবারও বলেনি যে আইএসএফ কে ভোট দিতে হবে। নওশাদ সিদ্দিকী ভাইজান বারবার মঞ্চে বলে যে এমন একজন ব্যক্তিকে আপনারা ভোট দিয়ে বিধানসভায় পার্লামেন্টে পাঠাবেন, সে যেন আপনার কথা, আপনার আওয়াজ, আপনার কষ্ট, আপনার বেদনা যেন বিধানসভায় তুলতে পারে। তাই আমি আহ্বান করব, আগামী 2026-এ যে নির্বাচন আসবে, সেই নির্বাচন আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম। আপনাদেরকে বিচার, আপনাদেরকে বিবেক, আপনাদেরকে সজাগ হতে হবে যে আমার জন্য কে বিধানসভায় কথা বলছে। আজকের বিধানসভায় ভাঙড়ের মানুষ পীরজাদা নওশাদ ভাইজানকে ভোট দিয়েছিল বলেই আওয়াজ তুলছে সারা পশ্চিম বাংলার মানুষের জন্য। আসার আগে অনেক বড় বড় লেকচার মেরেছিল সেই সরকার, কিন্তু মানুষের ভোট নিয়ে 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে মানুষ লাঞ্ছিত হয়েছে, মানুষ বঞ্চিত হচ্ছে কেন্দ্রে ফেসি সরকারের দ্বারাই। আমরা দেখেছি যে ভিন রাজ্যে পরাজয়ী শ্রমিকদেরকে বিজেপি রাজ্য শাসিতগুলো কিভাবে অত্যাচার, কিভাবে হামলা চালাচ্ছে। উড়িষ্যা, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, একাধিক জায়গায় এই বাংলার লক্ষ লক্ষ পরাজয়ী শ্রমিক। কেন এই বাংলায় কাজ নেই, এই বাংলায় উন্নয়ন শুধু মুখে বলছে, কিন্তু বাংলার যুব সমাজ ধ্বংসর পথে। কেননা এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই,
কিন্তু আমরা কি দেখতে পেলাম? বদলালো না, সমাজ পরিবর্তনও করলো না। তিনি শুধু দুর্নীতি, খুনি, রাহাজানি, অত্যাচারীদেরকে নিয়ে তিনি তার দল প্রতিষ্ঠা করেছে। কেন আমরা ভুলে যাইনি আনিস খানের কথা? আমরা ভুলে যাইনি তিলোত্তমার কথা? আমরা ভুলে যাইনি সাউথ 24 পরগনা ঢোলা থানার অন্তর্গত আবু সিদ্দিক হালদারের কথা? কেন একটা প্রতিবাদী যুবক ছিলেন আবু সিদ্দিক, তাকে যখন ঢোলা থানার আইসি তুলে আনে তখন তার পরিবারকে অনেক চাপ সৃষ্টি করেছিল, তাকে অনেক অত্যাচার করেছিল থানার ভিতরে। তারপরে যখন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার সহ সভাপতি জনাব অ্যাডভোকেট শাহাদাত শাহ তাকে জামিন করলো, তাকে যখন জেল কোর্ট থেকে মুক্তি দিল, তারপরে তাকে হাসপাতালে বোঝাই করার পরে তার মৃত্যুবরণ হয়। তখন আমরা আন্দোলন করেছিলাম, ঢোলা থানার আইসিকে বলেছিলাম যে খুনিকে শাস্তি দিতে হবে, কিন্তু ওই কালপিট রাজদীপ সরকারকে এই পুলিশি মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তার শাস্তিও তো দিল না, তার খোঁজও মিলল না। কেন ব্যর্থ এই পুলিশি মন্ত্রী? কেন ব্যর্থ যদি না হতো তিলোত্তমার মতন, আবু সিদ্দিক হালদারের মতন, আনিস খানের মতন লড়ুকু সৈনিকরা যখন প্রতিবাদ করতে যাচ্ছে তখন এই পুলিশ দিয়ে, না হলে এই তৃণমূলের গুন্ডা কেডার বাহিনীদেরকে দিয়ে খুন করাচ্ছে, মেরে ফেলছে, যুবকরা ভয়ে আতঙ্কিত হচ্ছে। কেননা আমরা দেখছি বিভিন্ন জায়গায় শুধু রাস্তা উদ্বোধন করছে, কিন্তু শিক্ষার মেরুদণ্ড ভেঙে ফেলছে এই সরকার, যুব সমাজকে ধ্বংস করছে এই সমাজ। কেন যুব সমাজ যদি প্রতিবাদ করে এই রাজ্য সরকার কিন্তু বাংলাদেশ হয়ে যাবে। কেন আমরা ভুলে যাইনি 2024-এর কথা? দেউলিয়া হয়ে গিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এখান থেকে স্মরণ করে দিতে চাই যে আপনি যদি ভাবেন যে আপনার ক্ষমতা, আপনি পুলিশি মন্ত্রী, আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি যা খুশি করবেন, এটা আপনার ভুল ধারণা। কেন শেষ কথা বলে জনগণ, শেষ কথা বলে জনগণ। কেননা রাজ্যে কর্মসংস্থা, শিক্ষা ব্যবস্থা, একাধিক দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসরা কিন্তু জেলে গিয়েছে। কিন্তু 2021 সালে যখন 21শে জানুয়ারি কলকাতা প্রেস ক্লাবে আমার দলের পৃষ্ঠপোষক এই রাজ্যে লক্ষ লক্ষ যুবক যুবতী নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিষ্ঠা করলো, তখন বিজেপি এবং তৃণমূল আতঙ্কিত হয়ে পড়ল। মমতা ব্যানার্জি থেকে শুরু করে তার মেজো সেজো ছোট নেতারাগুলো বলতে শুরু করলো যে বিজেপির দালাল নওশাদ আব্বাস। কিন্তু সাধারণ মানুষকে আমি বলতে চাই যে ভাবুন, যে ওয়াকফ যে বিল পাস হয়েছে সেই বিল কিন্তু মান্যতা দিয়েছে এই রাজ্য সরকার। যখন আমরা আন্দোলনের রাগ নিলাম, রূপ নিলাম, তখন রাজ্য সরকার কলকাতার নেতাজি স্টেডিয়ামে দাঁড়িয়ে প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বলল যে রাজ্যেই ওয়াকফ নিয়ে কেউ গুলি করবেন না, হয়তো এই রাজ্যটা মমতা ব্যানার্জির রাজ্য, তার ভাইপোর রাজ্যে। কিন্তু যখন আমাদের জননেতা ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে শিয়ালদা থেকে ধর্মতলায় মিছিলে
ভাঙরের 1000 কর্মী অকপ মিথ্যে মামলা দিয়েছে। এই রাজ্যের অপদস্থ পুলিশ মন্ত্রী, অপদস্থ মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী। কারণ ইনি আবার বলে যে মুসলমানদের মাসিহা মমতা বন্দ্যোপাধ্যায়। আরে যদি মুসলিমদের মাসিহা হয় মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে উনি বলতো যে আমার নেতৃত্বে অকপ সংসদীয় বিল প্রত্যাহারের দাবিতে বিনা ব্যানারে শুধু জাতীয় পতাকা নিয়ে চলুন দিল্লিতে যাব। কিন্তু উনি ওই কথা না বলে বলছে যারা আন্দোলন করবে দিল্লিতে গিয়ে করুন। কি 26শে ভোটের সময় দিদিকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, তার ভাইপো অভিষেককে বলছি যে যেন ভোট প্রচারে বলা হয় দিল্লিতে ভোট চাইতে হয়। কেন? অযথা এই বাংলার মানুষের ঘরে গিয়ে দোর নাড়া দেবেন না।